আজকের গল্পটা এক অদ্ভুত ধাঁধা নিয়ে প্রতিশোধ আর মনস্তত্ত্বের এক জটিল ধাঁধা। এমন এক গল্প যেখানে ঘৃণা আর যত্ন এই দুটো জিনিস একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। আচ্ছা, একটু কল্পনা করুন তো, কনকনে শীতের এক মাঝরাত, চারদিক ঘুটঘুটে অন্ধকার। এক ২৫ বছরের যুবক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হন করে হেঁটে চলেছে, আর তার কাঁধে কাঁধে একটা বেশ ভারী বস্তা। এখন প্রশ্নটা হলো, কাঁধের ওই ভারী বস্তার ভেতরে আখের আছেটা কি? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজকের এই গল্পের গভীরে যাব। তো চলুন শুরু করা যাক সেই মাঝ রাতের যাত্রা দিয়ে, যেখান থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর অপরাধ। গল্পের মূল চরিত্র, তার নাম শাহরিয়া, বয়স ২৫। গায়ের রংটা একটু বেশি কালো, চোখ দুটো বেশ বড় বড়। এই চেহারার জন্যই কিনা সমাজ তাকে ঠিক আপন করে নেয়নি, মানুষজন এড়িয়ে চলে। আর সে নিজেও বেশ লাজুক স্বভাবের। কিন্তু এই শান্ত লাজুক চেহারার পেছনেই যে তার অন্য একটা রূপ লুকিয়ে আছে, সেটাই তো গল্পের আসল টুইস্ট। তো যে বস্তাটার কথা বলছিলাম, সেই বস্তার ভেতরে আছে একজন অজ্ঞান যুবতী। শাহরিয়া মেয়েটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে জঙ্গলের আরও গভীরে। কোথায়? একটা পুরনো ভাঙাচোরা জমিদার বাড়িতে, এমন একটা জায়গা যেদিকে মানুষজন ভয়ও পা বাড়ায় না। ওই পোড়ো বাড়ির ভেতরে ঢুকে সে অনেক খোঁজাখুঁজি করে। অবশেষে বেসমেন্টে খুঁজে পায় একটা গোপন ঘর। ঘরটার কোনো জানালা নেই, একেবারে অন্ধকার। আর সেখানেই সে মেয়েটিকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। তো এটা তো গেল রাতের ঘটনা। দিনের বেলা শাহরিয়া কি করে? দিনের আলোয় সে একজন একেবারেই সাধারণ সাইকেল মিস্ত্রি, আর এখানেই তার চরিত্রের আসল রহস্যটা লুকিয়ে আছে। একদিকে সে সবার সামনে অপমানিত হয়, আর অন্যদিকে রাতের আধারে তার হাতে থাকে চূড়ান্ত ক্ষমতা। শাহরিয়ার জীবনটা যেন দুটো আলাদা মানুষের জীবন। ভাবুন একবার, একদিকে সে লাজুক অপমানিত এক সাইকেল মেকার যে সারাদিন মালিকের বকাঝাকা শুনে, আবার অন্যদিকে সেই এক ভয়ঙ্কর অপহরণকারী যে একটা মেয়েকে আটকে রেখেছে। একদিকে সে একটা সাইকেল কেনার জন্য টাকা চাইতে গিয়ে অপমানিত হচ্ছে, আর অন্যদিকে সে নিজেই দোকান থেকে একটা নতুন সাইকেল কিছুক্ষণের জন্য হলেও চুরি করে নিচ্ছে। কি অদ্ভুত বৈপরীত্য, তাই না? তার মালিক তাকে কিভাবে অপমান করত তার একটা উদাহরণ দিই। শাহরিয়ার একবার একটা সাইকেল কেনার জন্য কিছু টাকা চেয়েছিল। উত্তরে তার মালিক কি বলেছিল জানেন? বলেছিল, টাকা কি গাছে ধরে? একবার টাকা নিয়ে কি ফকিন্নির মতো লোভ জাগছে? চিন্তা করুন, এই ধরনের কথা তাকে হয়তো প্রতিদিনই শুনতে হতো। এটা তার জীবনের রোজকার অপমানের একটা ছোট্ট নমুনা মাত্র। আর এই অপমানই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। চলুন এবার আমরা ফিরে যাই সেই অন্ধকার ঘরে, যেখানে বন্দি মেয়েটার সাথে শাহরিয়ার কথা হচ্ছে। মেয়েটার জ্ঞান ফিরেছে, ওর নাম তুবা। ভয়ে কাঁপতে কাঁপতে ও শাহরিয়ারকে বলছে, আমাকে এখানে এনেছেন কেন? আমাকে বাড়ি যেতে দিন, আপনাকে আমার খুব ভয় লাগছে। শাহরিয়ার উত্তরটা শুনুন, কি ঠান্ডা আর অহংকারী গলা। সে বলল, প্রতিশোধ নিতে, সবার মাঝখান থেকে তোকে চুরি করে এনেছি। তার কথায় কোনো অনুশোচনা নেই, বরং একটা অদ্ভুত গর্ব। কিন্তু কিসের প্রতিশোধ? কেন এই অপহরণ? আচ্ছা, ঘটনাটা শুরু হয়েছিল একটা বাসে। শাহরিয়ার চেহারার জন্য তুবা তার পাশে বসতে চায়নি। শুধু তাই না, সবার সামনে তাকে অপমান করে, এমনকি একটা থাপ্পড়ও মেরেছিল। ঠিক তখনই বাসটা অ্যাক্সিডেন্ট করে, আর ওই গণ্ডগোলের মধ্যেই শাহরিয়ার সুযোগটা কাজে লাগায়। আসল কারণটা হলো সবার সামনে হওয়া ওই চরম অপমান। শাহরিয়া কিন্তু শুধু প্রতিশোধ নিয়েই শান্ত হয়নি, সে মেয়েটার ভয়টা উপভোগ করতে চেয়েছিল। সে সরাসরি বলে, এখন তোর দেমাগ কই গেল? তোর চেহারায় ভয় দেখতে আমার যে কি ভালো লাগছে। বোঝাই যাচ্ছে এটা শুধু প্রতিশোধ না, এটা ছিল তার ক্ষমতার এক বিকৃত প্রকাশ। গল্পের এই শেষ অংশে এসে আমরা একটা অদ্ভুত ধাঁধার সামনে পড়ি। শাহরিয়ারের আচরণে একদিকে যেমন ভয়ঙ্কর হুমকি, তেমনি অন্যদিকে এক ধরনের যত্ন। এটাই আসলে অপহরণকারীর আসল ধাঁধা। শাহরিয়া তুবাকে সরাসরি ভয় দেখাচ্ছে। সে বলছে, আমি এখন থেকে তোর সাথে অবৈধ সংসার করব। এর থেকে ভয়ঙ্কর কথা আর কি হতে পারে বলো? কিন্তু ঠিক এই ভয়ঙ্কর হুমকির পরেই তার কাজটা দেখুন। সে তুবার জন্য কাঁথা দিয়ে সুন্দর করে একটা বিছানা পেতে দিল, যেন মেয়েটা ঠান্ডা না লাগে। আর নিজে শুয়ে পড়ল অনেকটা দূরে, খালি ঠান্ডা মেঝেতে। বালিশ হিসেবে ব্যবহার করল নিজের জুতো। একই মানুষের মধ্যে এই দুটো রূপ ভাবা যায়। এমনকি তুবা যখন তার এই অবস্থা দেখে একটু সহানুভূতি দেখাচ্ছে, শাহরিয়া তাকে ধমকে উঠল, বলল, তোর দরদ দেখানো লাগবে না, আমি যখন চাইব তোর কাছে যাব, এখনই যেতে পারি বা একটু পরেও যেতে পারি। এই কথাগুলো দিয়ে সে ভয় আর অনিশ্চয়তার খেলাটা চালিয়ে গেল। একটু ভেবে দেখুন তো, একজন কিডন্যাপার সে সাধারণত কি চায়?
টাকা, প্রতিশোধ। কিন্তু কি হবে যদি তার একমাত্র দাবি হয় ভালোবাসা? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আর এটাই আমাদের গল্পের একদম কেন্দ্রবিন্দু, যেখানে অপহরণকারী আর অপহৃতের মাঝখানের সব দাগগুলো কেমন যেন মিলেমিশে একাকার হয়ে যায়। তো চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। একদম শুরুটা হচ্ছে একটা ঘুটঘুটে অন্ধকার ঘর থেকে। তুবা নামের একটা মেয়েকে সেখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে শাহরিয়া নামের এক লোক। চারিদিকে শুধু ভয় আর চাপা উত্তেজনা, একটা দম বন্ধ করা পরিবেশ, তাই না? আর এই ভয়ঙ্কর নিস্তব্ধতার মধ্যে জানেন কে প্রথম কথা বলে? অপহরণকারী না, বরং তুবা নিজেই, সেই বন্দি মেয়েটা। তার গলাটা অন্ধকার চিরে বেরিয়ে আসে ছোট্ট একটা প্রশ্ন নিয়ে। এই প্রশ্নের মধ্যে ভয় তো আছেই, কিন্তু তার চেয়েও বেশি আছে ওই দম বন্ধ করার নীরবতাটা ভাঙার একটা চেষ্টা। আর এখানে ঘটনাটা কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করে। মানে শাহরিয়া কোনো সাধারণ কিডন্যাপারের মতো আচরণ করছে না। সে একদিকে তুবাকে খাবার দিচ্ছে, তার জন্য কেমন যেন একটা চিন্তাও দেখাচ্ছে, আবার পর মুহূর্তেই তাকে হুমকি দিচ্ছে। এই যে অদ্ভুত একটা দোটানা, এটা পুরো পরিস্থিতিটাকে আরও বেশি বিভ্রান্তিকর আর অস্বস্তিকর করে তুলছে। এরপর সকাল হয়, আর সকালের আলোয় তুবা যেন কিছু একটা আঁচ করতে পারে। সে বুঝতে পারে শাহরিয়ার এইসব হুমকি ধামকি আসলে ফাঁপা, পুরোটাই একটা অভিনয়। তাই সে সাহস করে ঠিক করে এবার সরাসরি মোকাবেলা করবে। একদম সোজাসুজি জিজ্ঞেস করে বসে তাকে এখানে ধরে আনার আসল কারণটা কি। আর ঠিক তখনই আসে সেই স্বীকারোক্তিটা, যে মুহূর্তে পুরো গল্পের মোড় ঘুরে যায়। শাহরিয়ার ওই শক্ত খোলসটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর ভেতর থেকে যা বেরিয়ে আসে তা কোনো হিংসা নয়, কোনো লোভ নয়। বেরিয়ে আসে শুধু এক গভীর, করুণ আর মরিয়া একাকিত্ব। এরপর সে তার জীবনের গল্পটা বলে, এমন একটা জীবন যা ছিল ভালোবাসাহীন, একদম একা। সে কোনোদিন তার বাবা মাকে দেখেনি। যে মহিলা তাকে আশ্রয় দিয়েছিলেন সেও মারা যায় যখন তার বয়স মাত্র 10। তারপর থেকে রাস্তাতেই একা একা বড় হওয়া। সে নিজেকে কুৎসিত ভাবে তাকে কেউ ভালোবাসতে পারে না। তাই তার এই অদ্ভুত যুক্তিতে কাউকে কিডন্যাপ করাটাই ছিল কারোর সাথে সংযোগ তৈরির একমাত্র উপায়। তো ঠিক যখন শাহরিয়া তার জীবনের সবচেয়ে দুর্বল দিকটা তুলে ধরেছে, যখন সে মানসিকভাবে সবচেয়ে ভেঙে পড়েছে, ঠিক সেই মুহূর্তে তুবা এমন একটা তথ্য দেয় যা 1 সেকেন্ডের মধ্যে পুরো খেলার চালটাই পাল্টে দেয়। ব্যাপারটা ভাবুন একবার। শাহরিয়া ভেবেছিল সে এক সাধারণ অসহায় মেয়েকে তুলে এনেছে, কিন্তু তুবা যখন বলে আমার বাবা পুলিশ সুপার, ব্যাস মুহূর্তে সব হিসেব উলটপালট। যে ছিল অপহরণকারী সেই এখন আটকা পড়ে গেছে। কিডন্যাপার নিজেই এখন নিজের জীবন নিয়ে ভয় কাঁপছে। এখন তো মনে হতেই পারে এটাই তুবার পালানোর সেরা সুযোগ, তাই না? কিন্তু না, তুবা এমন একটা কাজ করে বসে যা কেউ কল্পনাও করতে পারেনি। সে বলে সে এখানেই থাকতে চায়। কারণটা অদ্ভুত। নিজের ওই নিয়মকানুনে বাধা জীবন থেকে দূরে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সে প্রথমবারের মতো এক ধরনের স্বাধীনতা খুঁজে পায়। মানে ভূমিকাটা এখন পুরোপুরি পাল্টে গেছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? শাহরিয়া এখন তুবার বাবার ভয়ে অস্থির। সে তুবাকে অনুনয় করছে চলে যাওয়ার জন্য, কিন্তু তুবা যেতে নারাজ। ক্ষমতা এখন তার হাতে, আর সে এই নতুন পাওয়ার স্বাধীনতা আর অদ্ভুত পরিস্থিতিটা বেশ উপভোগী করতে শুরু করেছে। কিন্তু তাদের এই অদ্ভুত ওলট পালট হয়ে যাওয়া সম্পর্কের জগৎটা বেশিক্ষণ টেকে না। হঠাৎ করেই বাইরে থেকে এমন এক বিপদ এসে হাজির হয় যা তাদের দুজনে কেউই কল্পনা করতে পারেনি। আর এই বিপদটা এসে সবকিছু আবার নতুন করে ঘেঁটে দেয়। দরজায় কড়া নাড়া শব্দ, না কোনো সাধারণ শব্দ নয়, রীতিমতো ধুমধাম করে ধাক্কানোর শব্দ। মুহূর্তের মধ্যে দুজনেই ভয়ে জমে যায়। ওই মুহূর্তে তারা আর অপহরণকারী বা বন্দী নয়, তারা হয়ে যায় একই বিপদে একসাথে আটকে পড়া দুজন মানুষ। তো কে ছিল দরজার ওপাশে? সে হলো শাহরিয়ার দোকানের মালিক, তার বস। শাহরিয়ার টাকার দরকার আর সাইকেল চাওয়া দেখে লোকটার সন্দেহ হয়। সে শাহরিয়ারকে অনুসরণ করে এই গোপন জায়গায় চলে আসে, আর দেখামাত্রই বোঝা যায় তার উদ্দেশ্য মোটেও ভালো না। আর মালিকের পরের কথাতেই তার জঘন্য উদ্দেশ্যটা একদম পরিষ্কার হয়ে যায়। সে শাহরিয়াকে বলে দোকান চলে যেতে, কারণ সে নাকি তুবার সাথে একটু আনন্দ করতে চায়। এই একটা কথাই পুরো পরিস্থিতিটা একটা মনস্তাত্ত্বিক নাটক থেকে সরাসরি এক ভয়ঙ্কর শারীরিক বিপদের দিকে মোড় নেয়। এখন এক সত্যিকারের পিশাচের সামনে দাঁড়িয়ে শাহরিয়া, মানে যে নিজেই ছিল অপহরণকারী, সেই শাহরিয়াই এখন বাধ্য হয় তুবার রক্ষাকর্তা হয়ে উঠতে। পরিস্থিতিটা কতটা অদ্ভুত ভাবা যায়। এরপরই যা ঘটে তা ভয়ঙ্কর। মালিকটা জোর করে ভেতরে ঢুকতে চায়, কিন্তু শাহরিয়া পথ আগলে দাঁড়ায়। সে চিৎকার করে বলে ওঠে, উনি আমার ভালোবাসা। তারপরই সে মালিককে ঘুষি মারে আর হাতের কাছে পাওয়া একটা কাঠের টুকরো দিয়ে মারতে শুরু করে।
আর এই মারামারির পরই সে বুঝতে পারে এখন তাদের পালাতেই হবে। এই ভয়াবহ ঘটনার পর শাহরিয়া তুবার দিকে ফেরে। সে জানে সে এখন একজন পলাতক আসামি। সে তুবাকে বলে তার পরিবারের কাছে ফিরে যেতে, নিজে একা পালিয়ে যাবে বলে মনস্থির করে নেয়। কিন্তু গল্পের শেষ আর সবচেয়ে বড় চমকটা তখনও বাকি ছিল। তুবা যেতে রাজি হয় না। সে এই একাকী হিংস্র ছেলেটির দিকে তাকায় যে তাকে কিডন্যাপ করেছিল, আবার তাকেই বাঁচিয়েছে, আর তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বলে, না না, আমাকে সাথে নিন। সে নিজের ভাগ্যকে শাহরিয়ারের ভাগ্যের সাথে বেঁধে ফেলে। আর এভাবেই তাদের এই অদ্ভুত জটিল সম্পর্কটা আরও মজবুত হয়ে ওঠে। ওরা দুজন এইমাত্র একটা জঙ্গল থেকে, বলা যায় একটা ভয়ঙ্কর বিপদ থেকে পালিয়ে এসেছে। শহরের একটা মোড়ে এসে শাহরিয়া কিন্তু একদম নায়কের মতো একটা কাজ করতে চায়। ও তুবাকে বলে তার নিরাপত্তার জন্য দুজনের আলাদা হয়ে যাওয়াই ভালো, কারণ শাহরিয়ার নিজের কাছে তো টাকা পয়সা বা থাকার মতো কোনো জায়গা নেই। ও ভাবে এটাই ঠিক কাজ, কিন্তু ও যা ঘুণাক্ষরেও টের পায়নি তা হলো তুবার মাথায় তখন সম্পূর্ণ অন্য একটা ছক ঘুরছে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দুজনের ভাবনার মধ্যে আকাশ পাতাল তফাৎটা পরিষ্কার বোঝা যাচ্ছে। শাহরিয়া ভাবছে মেয়েটা চলে যেতে পেরে এত খুশি কেন হলো, ওর কাছে ব্যাপারটা একদমই অদ্ভুত লাগছে। আর অন্যদিকে আমরা যারা গল্পটা শুনছি তারা কিন্তু ধাঁধায় পড়ে যায়, তুবার এই অদ্ভুত আনন্দের কারণটা কি, ও আসলে কি ভাবছে। আর এরপরই ঘটে সেই ঘটনাটা। শাহরিয়া তাকিয়ে দেখে তুবার গাড়িটা চলে যাচ্ছে, আর তুবা একবারও পেছনে ফিরে তাকায় না। এই ছোট্ট একটা ব্যাপার, কিন্তু এটাই আসলে প্রথম বড় একটা সংকেত যে এখানে খুব বড় সড়ো একটা সমস্যা আছে। তো চলুন এবার গল্পের পরের অংশে যাই। দেখুন কি দারুণ একটা টুইস্ট। তুবা বাড়ি ফিরেছে, কিন্তু একজন অসহায় ভুক্তভোগী মেয়ে হিসেবে নয়, বরং সে ফিরেছে একজন শিকারী হিসেবে, যে নিজের ফাঁদটা পাতার জন্য পুরোপুরি তৈরি। বাড়িতে ফিরে তুবা কি করে? ওর বাবাকে একপাশে ডেকে নিয়ে পুরো ঘটনাটা খুলে বলে। ভাবুন একবার, ওর পরিবার তো এতদিন ধরে জানতো মেয়েটা নিখোঁজ। তারা যখন ওর মুখে আসল সত্যিটা শুনল, আর তার চেয়েও বড় কথা ওর ভয়ঙ্কর পরিকল্পনার কথা শুনল, তখন তারা তো একেবারে হতবাক। আর তুবার এই কথাটা শুনুন, আমি যদি ভালো সাজার অভিনয় না করতাম ও আমাকে শেষ করে দিত। ওকে আজ রাতেই খুঁজে বের করো, আমি ওকে আমাদের বাড়িতেই মারব। ব্যাস, এই একটা কথাতেই সব পরিষ্কার। ওর এতক্ষণের ভালো ব্যবহার, ওর নম্রতা সবটাই ছিল টিকে থাকার একটা কৌশল, একটা অভিনয়। আর এখন ওর একটাই লক্ষ্য, প্রতিশোধ। আচ্ছা, একদিকে তুবা তার বাড়ির আরামে বসে প্রতিশোধের ছক কষছে, আর অন্যদিকে শাহরিয়ারের কি অবস্থা? সে কিন্তু তখন সম্পূর্ণ অন্য এক বাস্তবতার মুখোমুখি। রাত নেমেছে। শাহরিয়াকে দেখুন একটা ল্যাম্পপোস্টের নিচে একটা ইট মাথায় দিয়ে শুয়ে আছে। কি করুণ একটা ছবি, তাই না? এই দৃশ্যটা তুবার আরামের জীবনের সাথে এতটাই বিপরীত যে গল্পটা শুনতে শুনতে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করে। আর ঠিক সেই সময়ে শহরের অন্য প্রান্তে তুবা আর তার বাবা একদল লোক নিয়ে শাহরিয়াকে খুঁজছে। ভাবা যায় এমন একজনকে ওরা খুঁজছে যে কিনা মনে মনে ভাবছে যে সে একটা ভালো কাজ করেছে, একটা অসহায় মেয়েকে পালাতে সাহায্য করেছে। এবং শেষ পর্যন্ত ওরা তাকে খুঁজে পায়। ফাঁদটা পাতা হয়ে গেছে। শাহরিয়াকে কি পরিমাণ মারধর করা হয়, তারপর ওকে উঠানোর একটা গাড়িতে ছুঁড়ে ফেলা হয়। বেচারা বুঝতেই পারে না হঠাৎ করে তার সাথে এসব কি হচ্ছে। এরপর শাহরিয়াকে নিয়ে যাওয়া হলে তুবার বাড়ির একটা গোপন ঘরে। তাকে সেখানে আটকে রাখা হয়। আর পরের দিন সকালে তার মুখোমুখি হয় তুবা, যে মেয়েটা কিছুক্ষণ আগেও তার বন্দী ছিল, সেই এখন তার ভাগ্য নির্ধারণ করবে। আর সেখানেই তুবা সবটা ফাঁস করে দেয়। ও বলে, আমি তোকে এখানে এনেছি, আমি তোকে উঠিয়ে নিয়ে এসেছি, আমি যা যা করেছি সব ছিল অভিনয়। মানে তুবা বুঝিয়ে দেয় যে ওর ওই বন্ধুত্বপূর্ণ ব্যবহার, ওর সব কথাই ছিল একটা সাজানো নাটক, শুধু নিজের জীবনটা বাঁচানোর জন্য। শুধু তাই না, তুবা ওকে বলে, তুই একটা পশু, তোর গায়ের রং যেমন কালো, তোর মন আরও বেশি কালো। এই কথাটা শোনার পর আর কোনো সন্দেহ থাকে না, এটা শুধু আর প্রতিশোধের ব্যাপার নেই, এটা এখন তীব্র ঘৃণার পর্যায়ে চলে গেছে। এরপর তুবা তার নির্যাতনের প্ল্যানটা জানায়।
দিনে 3 বার মারধর করা হবে ভাড়া করা লোক দিয়ে, খাবার দেওয়া হবে শুধু রাতে একবার, মারতে মারতে ওর পাও ভেঙে ফেলা হয়। লক্ষ্য একটাই, ওকে তিলে তিলে শেষ করে দেওয়া। মানে তুবা নিজের বাড়িটাকে একটা জেলখানা বানিয়ে ফেলেছে, যেখানে সেই বিচারক সেই জল্লাদ। যখন মনে হচ্ছে শাহরিয়ার আর কোনো আশাই নেই, ঠিক তখনই গল্পে একটা নতুন চরিত্র আসে। আর এই চরিত্রটা আসার ফলেই পুরো ঘটনায় একটা নতুন নৈতিক দ্বন্দ্ব তৈরি হয়। চরিত্রটা হলো তুবার ফুপাতো বোন রাইসা। ও এসে পুরো ব্যাপারটা দেখে কেমন যেন সন্দেহ করতে শুরু করে। ও জেদ ধরে যে তুবা যাকে বন্দি করে রেখেছে তাকেও দেখতে চায়। রাইসার এই আগমনটা বলা যায় তুবার এই পাশবিক প্রতিশোধের দুনিয়ায় বাইরের একটা কণ্ঠস্বর, যা পুরো ঘটনাটাকেই প্রশ্নবিদ্ধ করে। এখানেই দুজনের মধ্যে মূল সংঘাতটা বাধে। তুবার কাছে শাহরিয়া একটা জানোয়ার, যাকে অত্যাচার করে মেরে ফেলাই উচিত, কিন্তু রাইসা প্রশ্ন তোলে, ও তো আসলে তোর সাথে কিছু করেনি। তুবা যখন বলে আমার চেয়ে ওর জন্যে তোর বেশি মায়া লাগছে কেন, রাইসা পাল্টা বলে ওকে এত নিষ্ঠুরভাবে মারবি কেন, একবারে গুলি করে দে। দেখুন, তুবা চলছে প্রতিশোধের আগুনে, আর রাইসা প্রশ্ন তুলছে এই কাজের মানবিকতা নিয়ে। আর রাইসা শুধু মুখে বলেই থেমে থাকে না, ও সরাসরি কাজে নেমে পড়ে। যখন ভাড়া করা লোকটা শাহরিয়ারকে মারতে আসে, রাইসা তাকে চলে যেতে বলে। ও তুবার সাথে তর্ক করে যে এভাবে অত্যাচার করাটা একদমই ঠিক না। এমনকি ও জোর করে তুবাকে দিয়ে বন্দির জন্য খাবার পাঠায়। মানে রাইসা সরাসরি তুবার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে, আর কিছুক্ষণের জন্য হলেও ওই ভয়ঙ্কর অত্যাচারের চক্রটাকে থামিয়ে দেয়। একটা তালাবদ্ধ ঘর, সেখানে শাহরিয়াকে দেখি আমরা মারধরের পর কাজ শেষে, মানে পরিস্থিতি একেবারে হতাশাজনক। আর ঠিক তখনই, যখন মনে হচ্ছে সব শেষ, এন্ট্রি হয় এক অপ্রত্যাশিত চরিত্রের। আর এই চরিত্রটা হলো রাইসা। সে এসেই যা করে তা হলো মানবিকতার এক দারুণ উদাহরণ। সে তার বান্ধবী তুবার কথার বিরুদ্ধে গিয়ে আহত শাহরিয়ারের জন্য খাবার আনতে বলে। এখান থেকেই কিন্তু শুরু হয় দ্বন্দ্ব, কারণ তুবার কাছে শাহরিয়ার শুধুই একজন শত্রু আর কিছু না। তো ঘরের ভিতরে ঢুকে রাইসা কি দেখছে? সে যা দেখছে তা কিন্তু কোনোভাবেই একজন ভয়ঙ্কর খলনায়কের ছবির সাথে মিলছে না, বরং সে দেখছে একটা আতঙ্কিত ক্ষুধার্ত মানুষকে। হ্যাঁ, সে অপহরণের কথা মানছে, কিন্তু শারীরিক নির্যাতনের ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করছে। আর সে এমন কিছু ইশারাও দিচ্ছে যে এর পেছনে আরও বড় কোনো কারণ আছে, যা সে ভয়ে বলতে পারছে না। এই ছোট ছোট ক্লুগুলোই কিন্তু রাইসার মনে একটা সন্দেহের বীজ বুনে দেয়। আর এই সন্দেহের পরই রাইসা সরাসরি তুবার মুখোমুখি হয়। এখান থেকেই শুরু হয় শাহরিয়ার ভাগ্য নিয়ে দুই বান্ধবীর মধ্যে এক টানটান লড়াই। তুবা কিন্তু কোনো রাগঢাক না রেখেই স্বীকার করে নিচ্ছে যে সে যা করেছে তা কোনো ন্যায় বিচারের জন্য নয়। সে বলছে, আমার রাগ আর জেদ থেকে করেছি। মানে তার কাজের পিছনে আছে শুধুই ব্যক্তিগত রাগ আর একটা ভয়, শাহরিয়া ছাড়া পেলে যদি প্রতিশোধ নেয়। আর ঠিক তার উল্টো দিকে আছে রাইসা। তার যুক্তিটা দেখুন কতটা সহজ আর মানবিক। সে বলছে, মানুষের কষ্ট আমার সহ্য হয় না। ব্যাস, এই একটা কথাই তাকে তুবার এই প্রতিশোধের খেলার ঠিক বিপরীতে একটা নৈতিক জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে। তো একদিকে তুবার ভয় আর জেদ, আর অন্যদিকে রাইসার মানবিক যুক্তি। রাইসা বোঝানোর চেষ্টা করছে যে শাহরিয়া তুবার কোনো শারীরিক ক্ষতি করেনি, সে যেহেতু তুবার প্রতি দুর্বল তাই সে প্রতিশোধ নেবে না, তাকে এভাবে আটকে রাখাটা অনৈতিক। কিন্তু তুবার ভয় অন্য জায়গায়। সে ভাবছে শাহরিয়াকে ছেড়ে দিলে তারা বিপদে পড়বে, তার বাবার শত্রুরা এটাকে দুর্বলতা ভাববে। সোজা কথায় রাইসা এখানে লজিক আর এমপ্যাথি দিয়ে লড়ছে, আর তুবা লড়ছে ভয় আর ইগো দিয়ে। শেষ পর্যন্ত অনেক বিতর্কের পর তুবা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। আর ঠিক তখনই রাইসা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পালানোর প্ল্যান করে। আর এই প্ল্যানটার ভিত্তি হলো মিথ্যা। প্ল্যানটা দেখুন কতটা ফাস্ট আর ডেয়ারিং। প্রথমে একটা গাড়ি ডাকা, তারপর তুবার সাহায্য নিয়ে অজ্ঞান শাহরিয়ারকে সরানো, এরপর ড্রাইভারকে একটা বানানো গল্প বলা, সেখান থেকে শাহরিয়ারকে সোজা নিজের বাড়িতে নিয়ে যাওয়া, আর তারপর নিজের বাবা মায়ের সাথে যে ঝামেলাটা হবে সেটা সামলানো। মানে শাহরিয়ারকে বাঁচাতে গিয়ে রাইসা একের পর এক মিথ্যার জালে নিজেকে জড়িয়ে ফেলছে, যা তাকে আরও বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে। মিথ্যার জালটা দেখুন, ড্রাইভারকে বলছে ও আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, অথচ সত্যিটা হলো সে একজন অপহৃত মানুষ।
আবার বাবা মাকে গিয়ে বলছে ও আমার বয়ফ্রেন্ড। মানে নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য রাইসা দুটো আলাদা গ্রুপের মানুষের জন্য দুটো পুরোপুরি আলাদা গল্প তৈরি করছে। এতে তার নিজের রিস্ক কিন্তু বহুগুণ বেড়ে যাচ্ছে। তো এক বিপদ থেকে তো শাহরিয়াকে বের করে আনলো, কিন্তু বাড়িতে পৌঁছেই রাইসাকে পড়তে হলো আর এক কঠিন পরীক্ষার মুখে। এবার তার সামনে তার নিজের পরিবার। আর সেখানে সে যা করল তা একটা বোমা ফাটানোর মতোই। সরাসরি ঘোষণা করে দিল সম্পর্কে আমার বিএফ হয়। মানে একজন আহত অচেনা ছেলেকে বাড়িতে আনার কারণ হিসেবে এই বানানো সম্পর্কটাকেই সে ঢাল হিসেবে ব্যবহার করল। স্বাভাবিকভাবেই তার বাবা মা তো একেবারে অবাক। তাদের মাথায় হাজারটা প্রশ্ন। ওকে হাসপাতালে নিচ্ছিস না কেন? ছেলেটা কোনো ক্রিমিনাল নয় তো? আশপাশের লোকেরা কি বলবে? আর ছেলেটার চেহারাটাও কেমন যেন অস্বস্তিকর। আর ঠিক এখানেই রাইসার মায়ের মুখ থেকে একটা কথা বেরোয় যা গল্পের মোড়কে আরও জটিল করে তোলে। তিনি বলছেন, একটু না ভয়ঙ্কর কালো। এই একটা কথাতেই কিন্তু একটা গভীর কুসংস্কার বেরিয়ে আসে। এখানে শাহরিয়া আর একজন সাহায্যপ্রার্থী মানুষ থাকে না, তার পরিচয় হয়ে যায় শুধু তার গায়ের রং। তো শাহরিয়া তুবার বন্দিদশা থেকে শারীরিকভাবে মুক্তি পেল ঠিকই, কিন্তু যখন তার জ্ঞান ফিরল সে নিজেকে আবিষ্কার করল একদম নতুন আর খুব বিভ্রান্তিকর এক পরিস্থিতির মধ্যে। ভাবুন একবার, একটা অচেনা বিছানায় জ্ঞান ফিরেছে তার, আর জ্ঞান ফিরেই সে আতঙ্কিত। চাদর নোংরা হয়ে গেছে বলে ক্ষমা চাইছে, মেঝেতে নামার চেষ্টা করছে। তার এই রিয়াকশনটাই বলে দেয় যে সে কতটা অবহেলা আর দুর্ব্যবহার পেতে অভ্যস্ত। মানে সামান্য একটু যত্ন বা দয়াও সে সহজভাবে নিতে পারছে না। আর তখনই রাইসা তাকে সবটা খুলে বলে যে বাবা মাকে সে বলেছে শাহরিয়া তার বয়ফ্রেন্ড। আর এই কথাটা শোনার সাথে সাথেই শাহরিয়া বুঝতে পারে সে মুক্ত হলেও আসলে এক নতুন অদৃশ্য খাঁচায় আটকা পড়েছে। তার মুখের শেষ কথাগুলো শুনুন। বুঝেছি, এবারও আরেক ফাঁদে পড়লাম। এখন ওনারাও আমাকে ছাড়বে না। তার গলার স্বরে যে আতঙ্ক তা স্পষ্ট। সে বুঝতে পারছে সে একটা কারাগার থেকে বেরিয়ে আরেকটা কারাগারে এসে পড়েছে মাত্র। আচ্ছা, এই পর্বের পুরো শুটটাই কিন্তু বেঁধে দেয় রাইসার বলা এই একটা লাইন। এটা আসলে শুধু একটা কথা না, এটা ছিল শাহরিয়ার ভবিষ্যতের জন্য এক শক্তিশালী প্রতিশ্রুতি, আবার এক ধরনের চ্যালেঞ্জও বটে। তো গল্পটা শুরু হচ্ছে ঠিক সেই মুহূর্ত থেকে যেখানে শাহরিয়া প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আর এখান থেকেই জন্ম নিচ্ছে শাহরিয়া আর রাইসার মধ্যে এক অদ্ভুত, নতুন আর বলা যায় বেশ অসম একটা সম্পর্ক। এই যে পার্থক্যটা, এটা দেখলেই বোঝা যায় শাহরিয়ার জীবনটা কিভাবে বদলে গেছে। মানে একবার ভাবুন, কোথায় সে ছিল রাস্তায় একা, অসহায়, আর কোথায় এখন রাইসার দেওয়া চিলেকোঠার নিরাপদ আশ্রয়। এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনের কারিগর কিন্তু একজনই, রাইসা। শাহরিয়ার ভাঙা পা সারতে 2 মাসেরও বেশি সময় লাগবে, কিন্তু এটা তো শুধু একটা শারীরিক আঘাত নয়, তাই না? এই ঘটনাটায় ওকে ঠেলে দিচ্ছে একটা লম্বা বাধ্যতামূলক নির্ভরশীলতার দিকে। আর এই নির্ভরশীলতাই কিন্তু ওদের সম্পর্কের পুরো গতিপথটা ঠিক করে দেবে। এখানেই কিন্তু ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়েছে। রাইসা খুব পরিষ্কার করে দিচ্ছে যে সে যা করছে তা নিছক দয়া বা করুণা থেকে নয়। সে শাহরিয়ারের অতীত জানে, তাই এটা একটা হিসেব করা পদক্ষেপ যার পেছনে রাইসার হয়তো নিজস্ব কোনো উদ্দেশ্য আছে। মানে সাধারণ একটা উদ্ধার কাজ থেকে ব্যাপারটা এখন মোড় নিচ্ছে একটা কমপ্লিট ট্রান্সফরমেশন প্রজেক্টের দিকে। রাইসা শুধু শাহরিয়ারের জীবন বাঁচায়নি, সে তাকে নতুন করে গড়তে চাইছে একেবারে শূন্য থেকে। আর তার জন্য রাইসার পরিকল্পনাটা দেখুন, কি নিখুঁত। শুধু যে শারীরিক সুস্থতা তা নয়, তাকে পড়াশোনা করানো, শহরের আদব কায়দা শেখানো, এমনকি নিজের দোকানে কাজের অভিজ্ঞতা দেয়া, সবকিছুই তার প্ল্যানের অংশ। রাইসার ভাবনাটা খুব পরিষ্কার, চাপ ছাড়া উন্নতি হয় না। সে শাহরিয়াকে বলছে, আমি আপনার নতুন জীবনের শুরু করে দিচ্ছি, শেষ আপনি করবেন। এটা একই সাথে একটা ভরসা, আবার কাঁধের উপর একটা বিরাট দায়িত্বের বোঝাও। এবং শাহরিয়া সেই চ্যালেঞ্জটা দারুণভাবে গ্রহণ করে। সে দিন-রাত এক করে পড়াশোনা করে, নিজের পুরনো পরিচয়, পোশাক, কথা বলার ধরন সব কিছু বদলে ফেলে। তার এই দ্রুত পরিবর্তন দেখে রাইসা নিজেও কিন্তু অবাক হয়ে যায়।
তো ঠিক যখন মনে হচ্ছিল সবকিছু একটা ছন্দে ফিরে এসেছে, একটা আন্তরিক অবস্থায় এসেছে, তখনই গল্পে আসে নতুন একটা মোচড়। একটা আপাত দৃষ্টিতে খুব সাধারণ ঘটনা জন্ম দেয় এক গভীর ব্যক্তিগত দ্বন্দ্বের। রাইসা তার জন্মদিনের পার্টির কথা ঘোষণা করে, আর এই ছোট্ট ঘোষণাটায় শাহরিয়ার সাজানা গোছানো নতুন পৃথিবীতে একটা অপ্রত্যাশিত চাপের ঝড় তোলে। শাহরিয়ার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার কাছ থেকে সে সব কিছু পেয়েছে তাকে উপহার দেওয়ার মতো তার কাছে তো কিছুই নেই। টাকা নেই, তাহলে সে কি দেবে? এই কৃতজ্ঞতাবোধ আর অসহায়ত্বের দ্বন্দ্ব তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে থাকে। জন্মদিনের রাতে উত্তেজনাটা এক্কেবারে চরমে ওঠে। শাহরিয়া যখন কোনো সমাধানই খুঁজে পাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে রাইসা খেলা ছলে তাকে আরও বড় একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। রাইসা ওকে বলে, এমন কিছু দেবেন আমাকে যা কাউকে কখনো দেননি। যদি না দেন আপনার খবর আছে। যেটা ছিল হয়তো মজার ছলে বলা একটা কথা, সেটাই শাহরিয়ারের জন্য হয়ে দাঁড়ায় এক কঠিন নির্দেশ। আর ঠিক তখনই কোনো কিছু ভাবার আগেই শাহরিয়া একটা অভাবনীয় কাজ করে বসে। বিদ্যুৎ গতিতে সে রাইসার কপালে একটা চুমু দিয়ে দেয়। এটা কোনো সাধারণ উপহার নয়, এটা ছিল তাদের সম্পর্কের সব নিয়ম ভেঙে দেওয়া এক আবেগী বিস্ফোরণ। শাহরিয়ার পরের কথাগুলোতেই ওর ভয় আর সরলতা দুটোই ফুটে ওঠে। সে আসলে আক্ষরিক অর্থে রাইসার নির্দেশটা মেনে চলার চেষ্টা করেছিল, কিন্তু তার ফল হলোই স্তম্ভিত করে দেওয়ার মতো একটা ঘটনা। যে কাজটা শাহরিয়া করেছিল খালিস কৃতজ্ঞতা বোধ থেকে, সেই উপহারটা কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে নেওয়া হয়। আর এখান থেকেই অধ্যায়ের ক্লাইম্যাক্স আমাদের এক অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার দিকে নিয়ে যায়। রাইসার প্রতিক্রিয়াটা একবার দেখুন। হতবাক, কোমরে হাত, চোখে আগুনের মতো দৃষ্টি, আর দাঁতে দাঁত চেপে রাখা, কোনো কথা নেই, শুধু এক জমাট বাঁধা নীরব ক্রোধ। এই নীরবতাই কিন্তু ঝড়ের পূর্বাভাস। আর সেখানেই গল্পের মূল সংঘাতটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে, যখন তুবা হঠাৎ করে শাহরিয়ারকে দেখতে পায়। এ গল্পের একদম কেন্দ্রে আছে এই তিনজন, তুবা, শাহরিয়ার আর রাইসা। একদিকে তুবার রাগ, অন্যদিকে শাহরিয়ারের অসহায় অবস্থা, আর এর মাঝখানে রাইসার আগমন। এই নিয়ে পুরো ব্যাপারটা জমে ওঠে। ব্যাপারটা তখন আরও জটিল হয়ে যায় যখন রাইসা শাহরিয়ারের পক্ষ নেয়। সে সরাসরি তার কাজিন তুবাকে বলে দেয় সমস্যা হলে সেই যেন চলে যায়। এটা শুনে তুবার জেদ আর রাগ যেন আরও 10 গুণ বেড়ে যায়। এখন আমরা আসছি গল্পের সবচেয়ে চাঞ্চল্যকর অংশে, যেখানে তুবা একা শাহরিয়ারের মুখোমুখি হয় আর তার সেই ভয়ঙ্কর প্ল্যানটা কাজে লাগায়। তুবা সোজা শাহরিয়ারের চিলেকোঠার ঘরে চলে যায়, ওকে একদম কোণঠাসা করে ফেলে আর শাসিয়ে বলে যে তার কথার অবাধ্য হওয়ার ফল তাকে পেতেই হবে। তুবার এই প্রতিশোধের শপথেই বোঝা যাচ্ছিল যে সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে। কি সাংঘাতিক আর নিখুঁত একটা প্ল্যান ভাবা যায়! প্রথমে নিজের জামান নিজেই ছিঁড়ল, তারপর ঠোঁটে কামড়ে রক্ত বের করল, আর শেষে সাহায্যের জন্য চিৎকার। মানে শাহরিয়ারকে ফাঁসানোর জন্য একেবারে 16 আনা প্রস্তুতি। আর এই প্ল্যানটা কিন্তু দারুণভাবে কাজ করে। চিৎকার শুনে পার্টির সবাই দৌড়ে আসে আর এসে দেখে যে তুবার জামা কাপড় ছেঁড়া, ঠোঁট দিয়ে রক্ত পড়ছে, আর শাহরিয়ার হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। কিন্তু রাইসা তুবার এই চালাকি ধরে ফেলে, আর এই সংকট সামাল দেওয়ার জন্য সে এমন একটা প্রস্তাব দেয় যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। রাইসা কিন্তু ঠিকই বুঝতে পারে যে পুরোটাই তুবার সাজানো নাটক। সে তুবাকে সরাসরি বলে, আমি জানি ভেতরে কি হয়েছে, শাহরিয়ার কোনো দোষ করেনি। এ বলেই সে তুবার ফোন আর ব্যাগ কেড়ে নেয়, যাতে তুবা বাইরে আর কোনো ঝামেলা পাকাতে না পারে। রাইসার সামনে তখন একটাই প্রশ্ন, সবার সামনে যেহেতু একটা অভিযোগ উঠেছে, এখন শাহরিয়ারের সম্মান বাঁচানো যায় কিভাবে? কিভাবে এই কেলেঙ্কারিটা এড়ানো সম্ভব? আর রাইসার সমাধানটা ছিল এক কথায় অকল্পনীয়। যে অভিযোগ করেছে তার সাথেই বিয়ে দিয়ে দেওয়া। হ্যাঁ, এটাই ছিল রাইসার চরম সমাধান, একটা জোরপূর্বক বিয়ে। চলুন এখন দেখি এই বিয়ে প্রস্তাবে কার কি প্রতিক্রিয়া হলো, আর কিভাবে প্রায় জোর করেই এই বিয়েটা দিয়ে দেওয়া হলো। দুজনেরই কিন্তু এই প্রস্তাবে ঘোর আপত্তি ছিল, তবে কারণটা ছিল ভিন্ন। তুবা না করছিল শাহরিয়ারের প্রতি তীব্র ঘৃণা থেকে,
আর শাহরিয়ার না করছিল তুবাকে প্রচণ্ড ভয় পাওয়ার কারণে। কিন্তু রাইসা হাল ছাড়ার পাত্রী নয়, সে দুজনকেই চাপ দিতে থাকে। এমনকি সে তুবাকে হুমকি দেয় যে সে যদি রাজি না হয় তাহলে কাজিনের সম্পর্ক আর থাকবে না। রাইসা যখন তুবার বাবাকে সব সত্যিটা খুলে বলে তখন তিনি প্রচণ্ড রেগে যান আর বলেন, এমন মেয়ে আমার দরকার নেই। মানে তুবা এখন তার নিজের পরিবার থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে। রাইসা কাজী ডেকে ফেলে, দুই পরিবারকে সব জানানো হয়। তুবার বাবা অনিচ্ছা সত্ত্বেও সম্মতি দেন আর মেয়েকে ত্যায্য করেন। আর ঠিক সেখানেই সেই মুহূর্তে শাহরিয়ার আর তুবার বিয়ে হয়ে যায়। গল্পের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, নবদম্পতিকে এবার প্রথমবারের মতো একা ছেড়ে দেওয়া হলো। চলুন দেখি সেই রাতের পরিবেশটা ঠিক কেমন ছিল। ঘরের ভেতরের পরিবেশটা ছিল একেবারে থমথমে, ঠিক যেন বড় কোনো ঝড়ের আগের মুহূর্ত। তুবা ঘরের এক কোণায় দাঁড়িয়ে রাগে ফুঁসছিল আর জোরে জোরে শ্বাস নিচ্ছিল। এই মারাত্মক থমথমে পরিবেশের মধ্যে শাহরিয়ার হঠাৎ করে এক ব্যঙ্গাত্মক প্রশ্ন করে বসে, তাহলে আমাদের হানিমুন কোথায় হচ্ছে? সে আসলে ইচ্ছে করেই তুবার রাগকে আরও উস্কে দিতে চেয়েছিল। শাহরিয়ারের এই বিদ্রূপ শুনে তুবা একেবারে জ্বলে ওঠে। তার মুখ থেকে বেরিয়ে আসে, তোকে আমি মেরে ফেলবো কুত্তার বাচ্চা। বোঝাই যাচ্ছে তাদের সম্পর্কটা কতটা বিষিয়ে গেছে। উত্তরে শাহরিয়ার যেন হাল ছেড়ে দিয়েই বলল, তাহলে দেরি করে লাভ কি? আমি মরার জন্য প্রস্তুত, এখনই কাজ সেরে ফেলুন। সে যেন তার ভাগ্যকে মেনেই নিয়েছে, কিন্তু পিছু হটতেও রাজি নয়। ক্ষমতা আর ঘৃণার এই খেলায় কে জেতে আর কে হারে? ভাবুন তো একবার, দুটো মানুষ যাদের মধ্যে সম্পর্কটা বিয়ের, কিন্তু ভিত্তিটা দাঁড়িয়ে আছে একটা মারাত্মক অভিযোগের ওপর। তাদের যখন এক ঘরে এক রাতের জন্য থাকতে বাধ্য করা হয় তখন কি হতে পারে? সেই ঘরটা তখন আর ঘর থাকে না, হয়ে ওঠে একটা যুদ্ধক্ষেত্র। গল্পের আসল প্যাচটা কিন্তু শাহরিয়ার চরিত্রকে নিয়ে, যার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ, তার আচরণ কিন্তু একদম অন্য কথা বলছে। এই যে একটা অমিল, এটাই আমাদের ভাবায় আসল সত্যিটা কি। এখানে কিন্তু কোনো রোমান্টিক শুরু নেই, একদমই না। বরং বিয়ের ঠিক পরেই শুরু হয় এক ঠান্ডা লড়াই, যা আসলে তাদের গোটা সম্পর্কে সুরটা বেঁধে দেয়। একেবারে প্রথম কথাতেই তুবা বুঝিয়ে দেয় যে সে কি চায়। তার উদ্দেশ্য পরিষ্কার, এটা কোনো সংসার নয়, এটা একটা প্রতিশোধের শুরু। কিন্তু শাহরিয়ার, সে কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টাই করল না, বরং মনে হলো সে যেন হাল ছেড়ে দিয়েছে। তার কথায় একটা ক্লান্তির ছাপ, যেন এর পেছনেও অন্য কোনো না বলা গল্প লুকিয়ে আছে। আর ঠিক তখনই গল্পে একটা নতুন মোড় আসে। তুবা যখন শাহরিয়াকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, তখন জানা যায় দরজাটা বাইরে থেকে বন্ধ। মানে তারা আসলে এখানে আটকা পড়েছে, আর এই ফাঁদটা পেতেছে রাইসা নামের তৃতীয় একজন। তো এখন যেহেতু বেরোনোর উপায় নেই, লড়াইটা চলে এলো অন্য লেভেলে। কথার লড়াই বদলে গেল নীরব এক স্নায়ুযুদ্ধে, যেখানে ঘরের সাধারণ জিনিসপত্রই হয়ে উঠল ক্ষমতার অস্ত্র। শাহরিয়ার পরিস্থিতিটা একটু সামাল দেওয়ার চেষ্টা করে, একটা শান্তি চুক্তির কথা বলে, কিন্তু তুবার উত্তর একদম বরফের মতো ঠান্ডা। সে পরিষ্কার জানিয়ে দেয় তাদের মধ্যে শান্তির কোনো জায়গাই নেই। আর এই ক্ষমতার লড়াইটা দেখুন, কত ছোট্ট একটা জিনিস দিয়ে দেখানো হয়েছে, একটা কম্বল। তুবা ঘরের একমাত্র কম্বলটা নিয়ে নেয় আর শাহরিয়াকে ঠান্ডার মধ্যে সোফায় ফেলে রাখে। এটা ছিল তুবার পক্ষ থেকে একটা পরিষ্কার বার্তা, এই ঘরে তার কথাই শেষ কথা। কিন্তু ভাববেন না যে এই নাটকের চরিত্র শুধু দুজনই, আসল খেলোয়াড় তো পর্দার আড়ালে। মাঝরাতে সেই খেলোয়াড় অর্থাৎ রাইসা ফিরে আসে তার পরিকল্পনার ফলাফল দেখতে। রাইসা এসে যা দেখল তাতে তার প্ল্যান যে 100% সফল সেটা পরিষ্কার হয়ে গেল। সে দেখল শাহরিয়ার ঠান্ডায় কাঁপছে আর তুবা আরামে ঘুমাচ্ছে, ঠিক যেমনটা সে চেয়েছিল। রাইসার কথাগুলো শুনলে মনে হয় সে যেন সবকিছুর কলকাঠি নাড়ছে। তার রহস্যময় কথাগুলো একটা বড় ষড়যন্ত্রের দিকেই ইঙ্গিত করে, যেখানে শাহরিয়া আর তুবা দুজনেই হয়তো এক একটা গুটি মাত্র। আচ্ছা, রাত তো কাটল, কিন্তু লড়াইটা কি শেষ হলো? একদমই না, বরং সকালটা নিয়ে এলো নতুন নিয়মকানুনের বোঝা, যা অনিচ্ছুক দম্পতিকে আরও কাছাকাছি আসতে বাধ্য করল।
রাইসা এবার নিয়মকানুন আরও কঠিন করে দিল। সে শাহরিয়াকে বুঝিয়ে দিল এখন থেকে তুবার সব দায়িত্ব তার, তাকেই তুবার দেখাশোনা করতে হবে, এমনকি নাস্তার টেবিলেও একসাথে নিয়ে যেতে হবে। মানে পালানোর কোনো পথই আর খোলা রাখল না। আর এই দায়িত্ব পালন করতে গিয়েই শাহরিয়া এমন একটা কাণ্ড করে বসে যেটা পুরো পরিস্থিতিকে একেবারে বদলে দেয়। সে তুবার খোঁজ করতে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে, আর সেখানেই ঘটে এক বিস্ফোরণ। শাহরিয়া যা দেখল সেটা খুবই অদ্ভুত। তুবা ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে, অথচ তার পরনে সব কাপড় চোপড়। এই অদ্ভুত আর দুর্বল মুহূর্তটাই তাদের মধ্যেকার সবচেয়ে বড় ঝগড়াটার জন্ম দেয়। এটা দেখার পর তুবার প্রতিক্রিয়া ছিল একেবারে আগুনের মতো। সে সরাসরি শাহরিয়ারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে, তাকে তার ব্যক্তিগত জায়গায় হানা দেওয়ার জন্য দোষারোপ করে। কিন্তু এই প্রথমবার শাহরিয়া চুপ করে থাকল না। সেও পাল্টা জবাব দিল। তার শান্ত কিন্তু ধারালো উত্তরটা, যে স্বামী হিসেবে তার সব দেখার অধিকার আছে, মুহূর্তের মধ্যে পুরো খেলার চালটাই পাল্টে দিল। আর এই জবাবের পর তাদের মধ্যে যে কথা কাটাকাটি শুরু হলো, সেটা আর সাধারণ ঝগড়া ছিল না। তাদের তর্কটা চলে গেল অনেক গভীরে, ভাগ্য, দোষারোপ আর স্বামী শব্দটার আসল মানে নিয়ে। এখানেই দেখুন দুজনের মানসিকতার তফাৎটা। তুবা যখন তার এই পরিস্থিতির জন্য নিজের ভাগ্যকে দোষ দেয়, শাহরিয়া তখন চালাকির সাথে সেই সুযোগটা কাজে লাগিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। আর ঠিক তখনই শাহরিয়া তার সবচেয়ে সাহসী কথাটা বলে বসে, যে বর পরিচয়টাকে তুবা সবচেয়ে বেশি ঘৃণা করে, সেই পরিচয়টাকেই সে নিজের অধিকার হিসেবে দাবি করে। কিন্তু মজার ব্যাপার হলো, এই কথাটা বলার ঠিক পরেই সে ভয়ে মুখ ঢেকে ফেলে। এই যে সাহস আর ভয় একই মানুষের মধ্যে, এই দুটো জিনিসই তার চরিত্রকে আরও জটিল করে তোলে। সে কি আসলেই সাহসী, নাকি পুরোটাই তার অভিনয়? এই লাইনটা একটু খেয়াল করে শুনুন। শাহরিয়া বলছে, আমি আপনার বর, সব কথা শোনার অধিকার আমার আছে। কিন্তু কথাটা বলার সাথে সাথেই সে ভয় নিজের মুখ ঢেকে ফেলছে। কি অদ্ভুত, তাই না? একজন স্বামী যে কিনা অধিকারের কথা বলছে, সেই আবার ভয়ও পাচ্ছে। কিসের ভয়? কাকে ভয় পাচ্ছে সে? গল্পের আসল রহস্যটা কিন্তু এখান থেকেই দানা বাঁধতে শুরু করে। এরপর গল্পটা আরও জটিল হতে শুরু করে। অবিশ্বাসটা যেন দিন দিন বাড়তেই থাকে। এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা আমাদের বোঝাতে শুরু করে যে এই গল্পের পেছনে আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে। সম্পর্কের টানাপোড়েনটা একটা নতুন দিকে মন নিতে শুরু করে। ভাবুন তো, প্রথম দিনটা কাটলো একদম চুপচাপ খাওয়া দাওয়া করে। তারপর কেটে গেল পুরো একটা সপ্তাহ, তারপর আরও একটা, কিন্তু অবস্থা একই রকম। কোনো কথা নেই, শুধুই একে অপরকে এড়িয়ে চলা। আর তারপর ঠিক ৩০তম দিনে, মানে তাদের বিয়ের ১ মাস পূর্তির দিন, এমন একটা কথা হয় যা সব কিছু ওলটপালট করে দেয়। আর এখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয়। শাহরিয়া, যাকে এতদিন খলনায়ক মনে হচ্ছিল, সেই ডিভোর্সের প্রস্তাব দেয়। সে বলে, আমরা দুজনেই জানি এই বিয়েটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, চলুন একে অপরকে মুক্তি দিয়ে দিই। কি অবাক করা ব্যাপার, তাই না? হঠাৎ করেই তার চরিত্রটা আর সহজ রইল না। তার আসল উদ্দেশ্যটা কি? কিন্তু তুবার উত্তরটা শুনুন। সে বলছে, আপনি আমার যে ক্ষতি করেছেন তা পূরণ হবে না। ডিভোর্স আমার লজ্জা বা পরিবার থেকে আমার প্রত্যাখ্যানকে সমাধান করবে না। মানে সে শুধু শাহরিয়ার কাছে বন্দী নয়, সে তার পরিস্থিতি, সমাজ আর পরিবারের কাছেও বন্দী হয়ে গেছে। এক কথায় চারদিক থেকে আটকা পড়েছে। আর এরপরই শুরু হয় সেই রহস্যময় রাতের যাত্রা। কোনো কিছু না বলে শাহরিয়া তুবাকে নিয়ে বেরিয়ে পড়ে। গন্তব্য কোথায় কেউ জানে না। চারদিকে শুধু একটা অজানা আতঙ্ক আর চাপা উত্তেজনা। তুবা ভয় পেয়ে জিজ্ঞেস করে, এই রাতে এত ঘন কুয়াশার মধ্যে আমরা কোথায় যাচ্ছি? এই কুয়াশাটা কিন্তু শুধু আবহাওয়া নয়, এটা যেন তাদের অনিশ্চিত ভবিষ্যতেরই একটা প্রতীক। তারা কোথায় যাচ্ছে, কি হতে চলেছে, কিচ্ছু জানা নেই। হঠাৎ শাহরিয়া একটা নির্জন রাস্তায় গাড়িটা থামিয়ে দেয়। তুবার ভয় এবার চরমে পৌঁছায়। সে চিৎকার করে বলে, আমাকে মেরে ফেলবেন? তার মনের সব সন্দেহ এখন আতঙ্কে পরিণত হয়েছে। এই নির্জন রাস্তায় তার সাথে কি হতে চলেছে? আমরা এখন গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে পৌঁছেছি। এটাই হলো ক্লাইম্যাক্স, আত্মত্যাগের মুহূর্ত। এখানেই সব সত্যি, সব রহস্য এক নাটকীয় আবহে প্রকাশ পাবে। আর সেই রাতের যাত্রার গন্তব্য কোথায় ছিল জানেন? তুবার নিজের বাবার বাড়ি। মাঝ রাতে তারা এসে পৌঁছায় সেখানে। কেউই কল্পনা করতে পারেনি যে এমনটা হতে পারে।
আর সেখানে সবার সামনে শাহরিয়া কথা বলতে শুরু করে। সে বলে, আমি দুঃখিত আপনাদের ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য। আমাদের বিয়েটা একটা দুর্ঘটনা, আমি ওর যোগ্য না। তার কথায় কোনো অহংকার নেই, আছে শুধু গভীর অনুশোচনা আর বিনয়, যা সবাইকে হতবাক করে দেয়। এরপর সে তার নিজের জীবনের এক মর্মান্তিক সত্য তুলে ধরে, বলে, আমার কোনো পরিবার নেই, আমার জন্মটাও বৈধ কিনা আমি জানি না, আমি এক ভিখারি বুড়ির কাছে বড় হয়েছি। এই কথাগুলো শোনার পর তার আগের সব অদ্ভুত আচরণের কারণ যেন একটু একটু করে পরিষ্কার হতে শুরু করে। আর সবশেষে সে তার মনের আসল কথাটা বলে দেয়। সত্যিটা হলো, আমি প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। নিয়তি ওকে আমার বউ বানিয়েছে, কিন্তু আমি ওকে ধরে রাখতে পারিনি। তুবা এখন থেকে আপনাদের কাছেই থাকবে। তার এই নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগ গল্পের মোড়টাকেই পুরোপুরি ঘুরিয়ে দেয়। কিন্তু ঠিক যখনই মনে হচ্ছিল সব সমস্যার সমাধান হয়ে গেল, তখনই ঘটল আর একটা নাটকীয় ঘটনা। শাহরিয়া যেই না বাড়ি থেকে বের হয়েছে, পুলিশ তাকে ধরে ফেলল। কিন্তু কেন? কি করেছে সে? এরপর গল্পটা অনেকটা সময় লাফিয়ে এগিয়ে যায়। সেই রাতের পর কেটে গেছে লম্বা দীর্ঘ 10টা বছর। শুরু হয় এক 10 বছরের অপেক্ষা। 10 শুধু একটা সংখ্যা, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে 10 বছরের জেল, অপেক্ষা আর যন্ত্রণার এক বিশাল গল্প। তাহলে তার অপরাধটা কি ছিল? খুনি। সে একজন খুনি, কিন্তু কেন সে খুন করেছিল? কারণ এক দোকানের মালিকের খারাপ নজর পড়েছিল তুবার ওপর, আর তাকে বাঁচাতে গিয়েই শাহরিয়াকে এই চরম মূল্যটা দিতে হয়েছিল। তার মানে তার অপরাধটা ছিল আসলে তুবাকে রক্ষা করারই একটা মরিয়া চেষ্টা। জেলে বসেও তার মনে কোনো আক্ষেপ নেই। সে বলে, আমাকে আমার শাস্তি ভোগ করতে দিন। বাইরের জীবনের চেয়ে এই কারাগারকেই আমার বেশি স্বাধীন মনে হয়। আমাকে আমার মতো থাকতে দিন। সে তার ভাগ্যকে মেনে নিয়েছে। সে জানে তুবার সুরক্ষার জন্য এই ত্যাগটার দরকার ছিল। আর তারপর দীর্ঘ 10 বছর পর তাদের আবার দেখা হয়, এক অপ্রত্যাশিত পুনর্মিলন। কিন্তু এবার তাদের সম্পর্কের সমীকরণটা পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে গেছে। ভাবুন একবার পরিস্থিতিটা। 10 বছর পর শাহরিয়া একজন প্রাক্তন কয়েদি, ক্ষমতাহীন। আর তুবা, সে এখন একজন পুলিশ অফিসার, ক্ষমতার কেন্দ্রে। যে একসময় অসহায় ছিল, সে আজ শক্তিশালী। আর যে শক্তিশালী ছিল, সে আজ অসহায়, বিভ্রান্ত। তাদের শেষ কথোপকথনের জন্য মঞ্চটা এভাবেই প্রস্তুত হয়। আর গল্পের শেষটা হয় তুবার একটা মাত্র লাইনে। সে শাহরিয়ার দিকে তাকিয়ে বলে, আমি 10 বছর আগে তোমাতেই আটকে গিয়েছি। কি শক্তিশালী একটা স্বীকারোক্তি! 10 বছর ধরে পুষে রাখা একটা ভালোবাসা। এই ভালোবাসা আর ত্যাগের গল্পটা অবশেষে একটা বৃত্ত সম্পূর্ণ করে।